আজকে আমি তোমাদেরকে অনার্স চতুর্থ বর্ষের বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ার শর্টকাট সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ। এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবা। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 21 মে 2026, বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া, অনার্স চতুর্থ বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তার আগে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 পাবলিকেশন তোমাদের জন্য বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক যে সাজেশনটি দিয়েছিল তার থেকে কিন্তু 100% কমন এসেছে। ক বিভাগ থেকে 10টি প্রশ্ন কমন এসেছে, খ বিভাগ থেকে 5টি প্রশ্ন কমন এসেছে এবং গ বিভাগ থেকে 60টি প্রশ্ন কমন এসেছে। প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমরা যারা যারা পরীক্ষা 2025 এবং তোমরা যারা যারা 2027 সালে পরীক্ষা দিবা তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন কিন্তু ইতিমধ্যে তোমাদের যে 9টি সাবজেক্ট আছে 9টি সাবজেক্টের উত্তর সহকারে শিট কুরিয়ারে দিচ্ছে। তোমরা যারা নতুন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রয়েছে তোমরা চাইলে রকিবুল 24 এর এই শিটগুলো নিতে পারো। এগুলো কিন্তু 100% কমন আসে। যারা নতুন শিক্ষার্থীরা রয়েছে তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং মধ্যে যোগাযোগ করো 01744559475। তো দেখো বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক ক বিভাগ থেকে 10টি প্রশ্ন কমন এসেছে। দেখো আমি তোমাদেরকে আগে দেখিয়ে দেই, এই প্রশ্নটি কমন এসেছে। এরপরে দেখো সার্কের প্রথম মহাসচিব এই প্রশ্নটি কমন এসেছে, সাপটা এটা কমন এসেছে, ওআইসি এই প্রশ্নটি কমন এসেছে। এরপরে দেখো ছিটমহল এসেছে, জিএসপি কি এর পূর্ণরূপ কি, দেখো আমি কিন্তু পূর্ণরূপটি এখানে লিখে দিয়েছিলাম, এই প্রশ্নটিও কমন এসেছে। এরপরে দেখো কত সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয় এবং এরপরে ওপেক এর পূর্ণরূপ কি এটা এসেছে, প্রথম কোন রাষ্ট্র স্বীকৃতি দেয় এটা এসেছে। এরপরে দেখো খ বিভাগে একটা প্রশ্ন ছিল কূটনৈতিক বিমুক্তি কি, এই প্রশ্নটি কিন্তু ক বিভাগ থেকে কমন এসেছে। তো বুঝতেই পারতেছো কোন 10টি প্রশ্ন কমন এসেছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে দেখো বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক খ বিভাগের সাজেশন আমি লিখে দিয়েছিলাম আসবে, এই প্রশ্নটি কিন্তু কমন চলে এসেছে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটি কমন চলে এসেছে, 6 নম্বর প্রশ্নটি এসেছে, 7 নম্বর প্রশ্নটি এসেছে। এরপরে দেখো 11 নম্বর প্রশ্নটি এসেছে, অর্থাৎ 15টির মধ্যে কিন্তু 5টি প্রশ্ন হুবহু কমন চলে এসেছে, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো গ বিভাগের আমি প্রথম দেখো 1 2 3 তিনটি প্রশ্ন লিখে দিয়েছিলাম আসবে, 3টি প্রশ্ন কিন্তু হুবহু কমন চলে এসেছে। 6 নম্বর প্রশ্নটি কমন এসেছে। এরপরে দেখো 9 নম্বর প্রশ্নটি কমন এসেছে, 14 এবং 15 নম্বর প্রশ্নটি কমন এসেছে। অর্থাৎ এখানে মোট 15টি প্রশ্ন দেওয়া ছিল, 15টির মধ্যে দেখো 60টি প্রশ্ন কিন্তু হুবহু কমন এসেছে এবং প্রথম 1 2 3 তিনটি প্রশ্নই কমন এসেছে। আমি তোমাদেরকে একটা এতটুকু গ্যারান্টি দিচ্ছি, রকিবুল 24 পাবলিকেশন একদম শর্টকাট সাজেশন তৈরি করে উত্তর সহকারে যেগুলো কিন্তু 100% কমন পড়ে, তার প্রমাণটুকু কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাই তোমাদেরকে বলতেছি তোমরা যারা যারা নতুন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ নতুন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অবশ্যই তোমরা রকিবুল 24 পাবলিকেশনের তোমাদের যে চতুর্থ বর্ষের 9টি সাবজেক্ট আছে এই 9টি সাবজেক্টের উত্তর সহকারে শিটগুলো কুরিয়ার করে নিবা। অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন 2027, পরীক্ষা 2025। তোমরা যারা নতুন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য এবার এখন অর্থাৎ আগামীকালকে 21 তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার শর্টকাট সাজেশন দিয়ে দিব। তো দেখো বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া, প্রথমে খ বিভাগের 15 সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো সরকারি বিল ও বেসরকারি বিলের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 2 নম্বরটি দেখো বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয়ের গঠন লিখো, লিখে দিয়েছি আসবে। 1 নম্বর প্রশ্নটি লিখে দিয়েছে আসবে, 2 নম্বরটি লিখে দিয়েছি আসবে। 3 নম্বরটি দেখো অধ্যাদেশ কি, লিখে দিয়েছি আসবে। 4 নম্বরে ন্যায়পাল কি বা বলতে কি বুঝো, লিখে দিয়েছি আসবে। 5 নম্বর প্রশ্নটি দেখো কোরাম কি, জাতীয় সংসদীয় ব্যবস্থায় কোরাম কি, একই উত্তর, কোরাম কি এবং সংসদীয় ব্যবস্থায় কোরাম কি একই জিনিস, লিখে দিয়েছি আসবে। 6 নম্বরটি দেখো কার্যপ্রণালী বিধি কি, লিখে দিয়েছি আসবে। 7 নম্বরটি দেখো সংসদীয় বিতর্ক কি। 8 নম্বরে সম্পূরক বাজেট কি। 9 নম্বরে সাংবিধানিক অনুবিধি কি। 10 নম্বরটি দেখো বাজেট বলতে কি বুঝো বা উন্নয়ন বাজেট কি। 11 নম্বর প্রশ্নটি দেখো জাতীয় সংসদের সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি উল্লেখ করো। 12 নম্বরটি দেখো গণপরিষদ কি। 13 নম্বর প্রশ্ন
বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? 14 নম্বরে জাতীয় সংসদের নির্বাচনমূলক কাজ কি? এবং 15 নম্বর প্রশ্নটি দেখো, পয়েন্ট অফ অর্ডার বলতে কি বুঝো? তোমাদের জন্য শর্টকাট সাজেশন দিয়ে দিচ্ছি, দেখো সুপার সাজেশন 1 2 3 4 5 6 থেকে ইনশাল্লাহ তোমরা 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। 1 2 3 4 5 6 এখান থেকে তোমরা 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, এখানে আমি যে 15টি প্রশ্ন দিয়েছি এই 15টি প্রশ্ন পড়ে যাবা ইনশাল্লাহ, তাহলে তোমরা এখান থেকে 5টি প্রশ্ন কমন পাবা। তো দেখো তোমাদের জন্য এখানে আরো 60টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এই 60টি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো। অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন চলে আসবে। এবার চলে যাব গ বিভাগের 15 সাজেশনে। 1 নম্বরটি দেখো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণভোটের ভূমিকা পর্যালোচনা করো। লিখে দিয়েছি, আসবে। 2 নম্বরটি দেখো, জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের পক্ষে বিপক্ষে যুক্তি দাও। লিখে দিয়েছি, আসবে। 3 নম্বরটি দেখো, বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আইনসভা কিভাবে নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রণ করে। লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরটি দেখো, বাংলাদেশে আইনসভার উৎপত্তি ও বিকাশের বিবরণ দাও। 5 নম্বরটি দেখো, সংসদ সদস্যদের নির্বাচনী দায়িত্ব ও কর্তব্যসমূহ আলোচনা করো। অথবা জাতীয় সংসদ সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা বর্ণনা করো বা আলোচনা করো। লিখে দিয়েছি, আসবে। 6 নম্বর প্রশ্নটি দেখো, বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 7 নম্বরে জাতীয় সংসদের স্পিকার নির্বাচন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 8 নম্বর প্রশ্নটি দেখো, বাংলাদেশের জাতীয় সংসদে সংসদ নেতার ভূমিকা আলোচনা করো। 9 নম্বর প্রশ্নটি দেখো, বাজেট কি? জাতীয় সংসদে বাজেট পাশের প্রক্রিয়া বর্ণনা করো। তো দেখো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি পিডিএফ ফাইলে তৈরি করেছি, একদম সহজ ভাষায়। তোমরা যারা পিডিএফ ফাইল ক্রয় করতে চাও তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত কন্ট্যাক্ট করো। 10 নম্বরটি দেখো, বাংলাদেশ জাতীয় সংসদের কমিটি ব্যবস্থা আলোচনা করো। 11 নম্বর, বাংলাদেশে আইন ও নির্বাহী বিভাগের মধ্যকার সম্পর্ক আলোচনা করো। 12 নম্বরটি দেখো, বিল কি? বিল পাশের পদ্ধতি সমূহ বর্ণনা করো। 13 নম্বরটি দেখো, জাতীয় সংসদের সার্বভৌমত্ব ও এর সীমাবদ্ধতা আলোচনা করো। 14 নম্বর প্রশ্নটি দেখো, সংসদীয় কমিটির বিভিন্ন কার্যাবলী আলোচনা করো। 15 নম্বরটি দেখো, সংসদীয় বিতর্ক কি? সংসদে বিতর্ক করার বিধিসমূহ উল্লেখ করো। দেখো তোমাদের জন্য সুপার সাজেশন 1 2 3 4 5 থেকে 1 2 3 4 5 6 থেকে 3 থেকে 4টি প্রশ্ন কমন আসবে। তো দেখো 1 থেকে 6, 1 2 3 4 5 6 এখান থেকে তোমরা 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই এই 15টি প্রশ্ন পড়ে যাবা। তো দেখো তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে আরো এক্সট্রা 60টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এই 60টি প্রশ্ন একবার করে দেখে যাবা। তো দেখো আমি তোমাদের খ এবং গ বিভাগের সাজেশন দিলাম, এখন আমি তোমাদের ক বিভাগের সাজেশন দিব উত্তর সহকারে। প্রথম টপিকটি দেখো, জাতীয় সংসদের মৌলিক তথ্য ও আসন ব্যবস্থা। তো দেখো বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ, হাউস অব দ্য নেশন। বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট? বাংলাদেশের জাতীয় সংসদ কিন্তু 1 কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের আইনসভার মেয়াদকাল কত? 5 বছর। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? স্থপতি হলো আমেরিকান স্থপতি লুই আই কান। এরপরে দেখো 5 নম্বরে, কোন দেশের আইনসভাকে মাদার অব দ্য পার্লামেন্ট বলা হয়? ব্রিটেনের আইনসভাকে। 6 নম্বরে, বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত? আসন সংখ্যা 350টি, 300টি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় এবং 50টি হলো সংরক্ষিত মহিলা আসন। 7 নম্বরটি দেখো, বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন সংখ্যা কতটি? 300টি। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন 50টি। 9 নম্বরটি দেখো, বাংলাদেশে সংসদ সদস্য নির্বাচিত হতে হলে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে? অর্থাৎ সংসদ সদস্য যদি নির্বাচিত হয় তাহলে কত বছর বয়স হতে হবে? সর্বনিম্ন 25 বছর।
এরপরে দেখো সংসদের নেতৃত্ব ও কর্মকর্তা। 10 নম্বরে আইনসভার সভাপতি বা অভিভাবককে স্পিকার, জাতীয় সংসদের নেতাকে প্রধানমন্ত্রী। 12 নম্বর প্রশ্নটি দেখো, বাংলাদেশের সংসদের প্রথম নারী স্পিকারকে? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। 13 নম্বর, কে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনে আহ্বান করেন? রাষ্ট্রপতি। 14 নম্বরে জাতীয় সংসদের সদস্যগণ কার নিকট পদত্যাগপত্র জমা দেন? স্পিকারের নিকট। 15 নম্বরটি দেখো, অধ্যাদেশ জারি করেন কে করতে পারেন? অধ্যাদেশ জারি করতে পারেন কে? রাষ্ট্রপতি। 16 নম্বর, আইনসভায় কে বাজেট উত্থাপন করেন? অর্থমন্ত্রী। পরেরটি দেখো, সংসদীয় কার্যপ্রণালী ও পরিভাষা। বিল কি? সংসদে আইন প্রণয়নের উদ্দেশ্যে উত্থাপিত প্রস্তাবকে বিল বলে। 18 নম্বরটি দেখো, বিল কত প্রকার ও কি কি? বিল 2 প্রকার, একটা হলো সরকারি বিল আর একটা হলো বেসরকারি বিল। 19 নম্বরটি দেখো, অর্থ বিল কি? কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মওকুফ ও বা রহিতকরণ সম্পর্কিত বিলকে অর্থ বিল বলে। 20 নম্বরটি দেখো, তারকা চিহ্নিত প্রশ্ন কি? সংসদে উত্থাপিত যে সকল প্রশ্নের মৌখিক উত্তর চাওয়া হয় এবং উত্তর সন্তোষজনক না হলে সম্পূরক প্রশ্ন করা যায় সেগুলোকে তারকা চিহ্নিত প্রশ্ন বলে। 21 নম্বরটি দেখো, ওয়াক আউট বলতে কি বোঝায়? সংসদের কোনো বিল বা প্রস্তাবের উপর আপত্তি জানিয়ে বিরোধী দলের সদস্যদের সংসদ কক্ষ ত্যাগ করাকে ওয়াকআউট বলে। 22 নম্বরটি দেখো, নির্ণায়ক ভোট কি? সংসদে কোনো প্রস্তাবের উপর ভোটাভুটির পক্ষে বিপক্ষে সমান ভোট পড়লে স্পিকার যে ভোটটি দিয়ে থাকে তাকে নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট বলে। 23 নম্বরটি দেখো, মুলতবি প্রস্তাব কি? সংসদের স্বাভাবিক কার্যক্রম স্থগিত রেখে জরুরি ও জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য যে প্রস্তাব আনা হয় তাকে মুলতবি প্রস্তাব বলে। 24 নম্বরটি দেখো, পয়েন্ট অফ অর্ডার কি? সংসদের কার্যপ্রণালী বিধি লঙ্ঘিত হলে কোনো সদস্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে যে প্রশ্ন তোলেন তাকে পয়েন্ট অফ অর্ডার বলে। 25 নম্বরটি, ট্রেজারি ব্রেঞ্চ কি? সংসদ কক্ষে সরকারি দলের সদস্যদের জন্য নির্ধারিত সামনের সারির আসনগুলোকে ট্রেজারি ব্রেঞ্চ বলে। 26 নম্বর, মিনি পার্লামেন্ট কাকে বলে? আইনসভার মাধ্যমে গঠিত বিভিন্ন সংসদীয় কমিটিগুলোকে মিনি পার্লামেন্ট বলা হয়। 27 নম্বরে, টেকনোক্রেট মন্ত্রী কারা? যিনি সংসদ সদস্য না হয়েও মন্ত্রিসভার সদস্য নিযুক্ত হন তাকে টেকনোক্রেট মন্ত্রী বলে। 28 নম্বরটি দেখো, অর্থ বৎসর কি? যে সময়কালে বাংলাদেশে 1 জুলাই থেকে 30 জুনের উপর ভিত্তি করে সরকারের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব প্রস্তুত করা হয় তাকে অর্থবিল বলে। 29 নম্বরটি দেখো, গণভোট কি? আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি মতভোট গ্রহণ করার প্রক্রিয়াকে বা গ্রহণ করাকে গণভোট বলে। 30 নম্বরটি দেখো, সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কতদিন হতে পারে? 60 দিন। 31 নম্বর, সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কতদিনের মধ্যে জাতীয় সংসদের বৈঠক আহ্বান করতে হয়? 30 দিনের মধ্যে। এবার চলে যাব পরের টপিকে, সংবিধান ও ঐতিহাসিক প্রেক্ষাপট। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1973 সালের 7 মার্চ। 33 নম্বরটি দেখো, গণপরিষদ কি? জনগণের পক্ষ থেকে সংবিধান রচনার জন্য নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত পরিষদকে গণপরিষদ বলে। 34 নম্বরটি দেখো, বাংলাদেশের গণপরিষদের স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। 35 নম্বরে, বাংলাদেশের খসড়া সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয়? 1972 সালের 4 নভেম্বর। বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে? 153টি। এ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে কতটি সংশোধনী আনা হয়েছে? 17টি সংশোধনী আনা হয়েছে। এবার চলে যাব ফুল ফর্মস। এমপি এর পূর্ণরূপ কি? মেম্বার অফ পার্লামেন্ট। পিপিপি এর পূর্ণরূপ কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। 40 নম্বরে, এফডিআই এর পূর্ণরূপ কি? ফরেন
ডিরেক্ট ইনভেস্টমেন্ট। 41 নম্বরটি দেখো পিওপি এর পূর্ণরূপ কি? পয়েন্ট অফ প্রিভিলেজ। তো দেখো এখানে তোমাদের জন্য মোট 41টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম, এগুলো তোমরা পড়ে যাবা। আরও তোমাদের জন্য এখানে দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেছো। তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো, কারণ এই প্রশ্নটিগুলো এগুলো থেকে অনেক সময় পরীক্ষায় কমন চলে আসে। আমি তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো, কারণ এগুলো কিন্তু অধ্যায় ভিত্তিক সাজানো হয়েছে। তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো, কারণ এই সাবজেক্টের প্রশ্ন অতি সংক্ষিপ্ত একটু কম কমন পড়ে। তাই বলতেছি তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো। তোমরা এই প্রশ্নগুলোকে একবার করে দেখে যাবা। তো দেখো তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস কিন্তু উত্তর সহকারে শর্টকাট সাজেশন বের করেছে। তোমরা চাইলে এই পিডিএফটি ক্রয় করতে পারো। এই পিডিএফটির মধ্যে একদম উত্তর সহকারে সাজেশন দেওয়া আছে। এছাড়া বাকি তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টগুলো কিন্তু গুলোর মধ্যে কিন্তু উত্তর সহকারে পিডিএফ দেওয়া আছে। তোমরা চাইলে এই পিডিএফগুলো ক্রয় করতে পারো। দেখো একদম সহজ ভাষায় কিন্তু উত্তরগুলো দিয়ে দেওয়া আছে। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে এত সহজভাবে কিন্তু উত্তর পাবা না। তোমরা কে কথা, তোমাদের সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বা জরুরি কথা, তোমরা আমার যে সাজেশনের ভিডিওগুলো দেখো 30-40 হাজার কিন্তু আমার এই সাজেশনের ভিডিওগুলো ভিউ হয়, কিন্তু তোমরা দুঃখের বিষয় হলো তোমরা কেউ আমার যে ফেসবুক পেজটি আছে সে পেজটিতে কিন্তু ফলো দেওয়া নাই বা কেউ ফলো করো না। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমাদের সাজেশন যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবা এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। এতটুকু আমি তোমাদের কাছ থেকে আশা করতে পারি। তোমরা যদি সবাই মিলে ফলো না দাও তাহলে কিন্তু পরবর্তী সাজেশন আর আমি ফ্রিতে আপলোড করব না।